আজ আমি আলোচনা করব ওবেসিটি বা স্থূলতা এই সমস্যার কারণগুলো কি কি। খুব সংক্ষেপে আলোচনা করব, কেননা আমাদের সমাজে এখন স্বাস্থ্য সমস্যা অনেক, মানুষ কোটি কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, থাইরয়েডে আক্রান্ত, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এসবে আক্রান্ত, আর ওবেসিটিও তো বটেই। এই যে স্থূলতার সমস্যা কিন্তু অনেক অনেক মানুষের। ফিট শরীর আর কজনের আমাদের। তো আমরা যদি কি কি কারণে ওবেসিটি হয় সেটা যদি আমরা জানি, তাহলে ওবেসিটি নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধা হবে। পরবর্তী কোনো পর্বে আমরা আলোচনা করব ওবেসিটি নিয়ন্ত্রণের পদ্ধতি প্রসঙ্গে ওষুধ ছাড়াই। তো আজ আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে আজকের আমাদের এই চ্যানেলে হেলদি লিভিং উইদাউট মেডিসিন, এখানে সেটা হচ্ছে যে ওবেসিটির কারণগুলো, উল্লেখযোগ্য কারণগুলো। আজকের আলোচনা এই প্রসঙ্গে। আমি প্রথমেই যেটা বলবো ওবেসিটির কারণ হিসাবে, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, বংশগত কারণে। দেখা গেছে যে বংশগতভাবে এই ওবেসিটি সমস্যা আসে, পূর্বপুরুষের কারোর কিন্তু ওবেসিটি সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মের কোনো ইন্ডিভিজুয়ালের কিন্তু ওবেসিটি সমস্যা দেখা দিতে পারে। আগের দিনে এটা মানা হতো না, কিন্তু এখন বিভিন্ন গবেষণার তথ্য বলছে যে সব ক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রেই ওবেসিটি কিন্তু সঞ্চারিত হয় পরবর্তী প্রজন্মের ইন্ডিভিজুয়ালসদের মধ্যে। এরপরে যেটা বলবো যে এই বিপাক ক্রিয়ার গোলযোগ, মেটাবলিজমের প্রবলেম যদি হয়, তাহলে কিন্তু বিপাকীয় গোলযোগ, মেটাবলিজম রেট যদি কারোর বডিতে কম হয়, তাহলে কিন্তু তার ওয়েট গেইন হবে, আর সেই ওয়েট গেইন কালক্রমে স্থূলতার সমস্যা বা ওবেসিটির কারণ হয়ে দেখা দেবে। এরপরে ওবেসিটির অন্যতম কারণ যেটি আমরা মনে করি, সেটা হচ্ছে যে এক্সেসিভ ইটিং অ্যান্ড আনহেলদি ডায়েট। আজকাল আমরা রেডি টু ইট খাবার দাবার খাই ঘরে বাইরে। তো এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেগুলো প্রসেসড ফুড, যার মধ্যে আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, টেক্সচার এনহ্যান্সিং কেমিক্যালস, এক্সেসিভ সুগার হিসেবে যেগুলো থাকে, মনোসোডিয়াম গ্লুটামেট, এক ধরনের সল্ট যেগুলো খুবই হার্মফুল, এরকম অনেক জিনিস থাকে। ফুড অ্যাডিটিভস হিসেবে যেগুলো ইউজ করে, সেগুলো ভয়ঙ্কর সব কেমিক্যালস, যেগুলো আমাদের শরীরে নানা ধরনের রোগ ডেকে আনে, সবচেয়ে প্রথমে ডেকে আনে ওবেসিটিকে। সেজন্যে অতিরিক্ত খাবার খাওয়া চলবে না, অসময়ে খাবার খাওয়া চলবে না, এবং খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে ঢকঢক করে অনেকটা জল খাওয়াও চলবে না। সবটাই খুব স্বাস্থ্যসম্মতভাবে, ঠিকভাবে, নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ানদের পরামর্শক্রমে কিন্তু আমাদের খাবার দাবার খেতে হবে। আমরা যে যা ইচ্ছে খাই, যখন তখন খাই, সেটা কিন্তু কখনোই স্বাস্থ্যসম্মত নয়। সেজন্যে আমাদের বুঝতে হবে যে যারা আমরা প্রচণ্ড পরিমাণে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাই, তাদের কিন্তু এই ওবেসিটির সমস্যা দেখা দিতে পারে। এই ওবেসিটির আরও একটা অন্যতম কারণ হচ্ছে এই যে লিমিটেড এক্সারসাইজ আর সিডেন্টারি হ্যাবিট। অনেকে শুয়ে বসে দিন কাটান, যেটুকু পরিশ্রম না করলে নয়, রুজির জন্য ওইটুকুই করেন, এক্সট্রা কিন্তু কিচ্ছু করেন না। এই সিডেন্টারি লাইফ হচ্ছে শুয়ে বসে দিন কাটানো, আলস্য দিন যাপন। তাদের কিন্তু অবশ্যই ওবেসিটি সমস্যা হবে। বুঝতেই পারছেন যে পেট ভরে খাবার খাচ্ছেন, মাছ, মাংস, ডিম, অ্যানিম্যাল প্রোটিন, ভেজিটেবল প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই নিচ্ছেন, কিন্তু সেগুলো যদি বার্ন না হয়, সেগুলো যদি ফ্যাট হিসেবে, চর্বি হিসাবে স্টোর হয়, তাহলে তো স্বাস্থ্য সমস্যা, এবং তার প্রথম যেটা সিমটম সেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। সেজন্যে এই কারণগুলো মাথায় রেখে এগুলো থেকে আমরা যদি দূরে থাকি, তবেই কিন্তু ওবেসিটি সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এরপরে একটা সাইকোলজিক্যাল কজের কথা বলবো ওবেসিটির, যেটাকে বলা হয় ইমোশনাল ইটিং। এটা শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু বাস্তবিক। অনেক ক্ষেত্রে দেখবেন যারা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি বা বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু অতিরিক্ত খাবার প্রবণতা দেখা দেয়। চোখের নেশা যেটা বলে, ধরুন অনেকের এমন আছে, বুলিমিয়া নার্ভোসা বলে একটা ডিজিজ আছে। সেটা কীরকম হয় যে রাত্রিবেলায় এক থালা খাবার দাবার খেয়েছে, মাছ, মাংস সবই খেয়েছে, তারপরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সে রাত্রিবেলায় আবার ফ্রিজ খুলে সেখান থেকে গপ করে আরও কিছুটা খাবার খাচ্ছে, 4টে মিষ্টি খাচ্ছে। এরকমও দেখা যায় অনেকের ক্ষেত্রে, এবং এটা রেগুলার বেসিসে তারা করতে থাকে। ফলে এই ইমোশনাল ইটিং, বুঝতেই পাচ্ছেন, এই এতটা এক্সেসিভ খাবার, এটা অবশ্যই স্বাস্থ্য সমস্যা ডেকে আনবে, এবং এখান থেকে সবচেয়ে প্রথমে দেখা দেবে কিন্তু এই স্থূলতার সমস্যা বা ওবেসিটি। কয়েকটা মেডিকেল কন্ডিশন এবং হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু ওবেসিটির সমস্যা দেখা দেয়। এগুলো আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কুশিং ডিজিজ বলে একটা ডিজিজ আছে, যেখানে আমাদের কর্টিজল অতিরিক্ত সেক্রেশন হয়, তার ফলে শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করে অকারণে। তো শরীরে অকারণে ফ্যাট জমলে তার থেকে কিন্তু ওবেসিটির সমস্যা দেখা দেবে। আর এই যে
হাইপোথাইরয়েডিজম, এই থাইরয়েডের এই রোগটির কারণে কিন্তু ওবেসিটির সমস্যা দেখা দেয়। সেই জন্যে হাইপোথাইরয়েডিজম থাকলে খেয়াল করতে হবে যে তার কজ কি ওবেসিটি, তাহলে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কুশিং ডিজিজ আছে কিনা, কুশিং সিনড্রোম আছে কিনা, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে বলবো, ওবেসিটির জন্য দায়ী হচ্ছে ঘুমের সমস্যা। কথাটাকে বলা হয়, আমাদের টার্মিনোলজিতে বলা হয় যে স্লিপ ডিপ্রাইভেশন। মানে কারোর যদি দিনের পর দিন কম ঘুম হয়, ঘুম থেকে যদি কেউ বঞ্চিত হয়, তাহলে তার এফেক্ট আমাদের যে হজম করার মেকানিজম, আমাদের খাবার খিদে হওয়ার যে মেকানিজম, সেগুলোর উপরে এত নেগেটিভভাবে পড়ে, তার থেকে আস্তে আস্তে শরীরের অতিরিক্ত কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হয়ে সেগুলো শরীরে জমতে শুরু করে। ফলে স্লিপ ডিপ্রাইভেশন যদি হয়, ঘুম যদি নিয়মিত না থাকে, তাহলেও কিন্তু যে কোনো মানুষের অন্য কোনো কারণ না থাকলেও শুধু এই একটা কারণের জন্যই তার ওবেসিটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর শেষ প্রসঙ্গ যেটা বলবো, যে বয়সও একটা ফ্যাক্টর হয়। যেমন বয়স বাড়তে বাড়তে আমাদের মেটাবলিজমের রেট অনেক কমতে থাকে, ফলে আস্তে আস্তে হজম করার ক্ষমতা কমতে থাকে। হ্যাঁ, সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে শরীরে চর্বি জমে, ফ্যাট জমে, এবং তার থেকেও কিন্তু ওবেসিটি হতে পারে। তো অনেকগুলো শারীরিক কারণ, সাইকোলজিক্যাল কারণ, সোশিও কালচারাল কারণের কথা বললাম, যেগুলো অনেকগুলো উপস্থিত থাকলেই খুব তাড়াতাড়ি একজন মানুষ ওবেসিটিতে আক্রান্ত হতে পারে, তার বেসাল মেটাবলিক রেট অনেক বেশি বেড়ে যেতে পারে। ফলে এগুলো যদি আমরা মনে রাখি এবং সচেতন হই, তাহলে কিন্তু কিভাবে আমরা নিজেরাই এই ওবেসিটি থেকে বেরিয়ে আসতে পারবো, তার অনেকটা দিকদর্শন আমরা নিজেরাই খুঁজে নিতে পারবো। ধন্যবাদ।